আসসালামু আলাইকুম সবাইকে। আমি সিয়াম আরেফিন চৌধুরী। বর্তমানে পড়াশোনা করতেছি বুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। সো আমি আজকে তোমাদের সাথে আছি কেমিস্ট্রি ম্যাথ সলভিং ক্লাস নিয়ে। এটা হচ্ছে রসায়ন প্রথম পত্র, রাসায়নিক পরিবর্তন। ওকে? এখানে দ্বিতীয় পত্র আছে বলে এটা রাসায়নিক পরিবর্তন এবং আজকে আমাদের ক্লাসের প্রথম অংশে আমরা বেশ কিছু টাইপ দেখব এবং তোমরা জানো যে হচ্ছে এই চ্যাপ্টারটাকে আমরা তোমাদের সুবিধার জন্য ৪ টা ভাগে সাধারণত পড়িয়ে থাকি। সেটা হচ্ছে ১ম এ হচ্ছে বিক্রিয়া ধ্রুবক, আরহেনিয়াস কনস্ট্যান্ট এইসব আরহেনিয়াসের লেখচিত্রের যে ঢালগুলা আছে এগুলা রিলেটেড যে ম্যাথগুলা সেটা অর্থাৎ বিক্রিয়া ধ্রুবক রিলেটেড ম্যাথগুলা এবং দ্বিতীয় বিক্রিয়ার ক্রম রিলেটেড ম্যাথগুলা। দ্বিতীয় ধাপে আমরা কেপি, কেসিগুলা দেখাই। তৃতীয় পার্ট হচ্ছে পিএইচ রিলেটেড অঙ্কগুলা এবং লাস্টলি পার্ট 4 এ আমরা হচ্ছে যে তোমার ডেলএইচ সংক্রান্ত যেসব ম্যাথগুলো আছে সেগুলো দেখব। তো ১ম এ আসো আমরা হচ্ছে যে আমাদের বিক্রিয়ার হার এবং হচ্ছে আরহেনিয়াসের কনস্ট্যান্ট এইসব রিলেটেড কিছু আর বিক্রিয়া ধ্রুবক এইসব রিলেটেড কিছু ম্যাথ আমরা আজকে ১ম এ দিয়ে শুরু করি। ওকে? সো ১ম এই হচ্ছে যে আমাদের এই জিনিসগুলো শুরু করার আগে আমি তোমাদেরকে হালকা পাতলা একটু বলে নিতে চাই। মনে করো আমার যদি কোনো একটা বিক্রিয়া এরকম থাকে, ওকে? A প্লাস B থেকে C প্লাস D উৎপন্ন হচ্ছে। ওকে? তাহলে আমাদের যে এর ঘনমাত্রা পরিবর্তনটা কি হবে বলো তো? ঘনমাত্রাকে লিখা হয় একটা থার্ড ব্র্যাকেট দিয়ে, ওকে? এবং ঘনমাত্রার পরিবর্তন বোঝাতে সামনে আমরা একটা ডেল্টা চিহ্ন দিই। ডেল্টা চিহ্ন দিয়ে সাধারণত আমরা মানে কোনো কিছুর পরিবর্তন বুঝিয়ে থাকি, তাই তো? এবং ঘনমাত্রা পরিবর্তনের হার বলেছি, তাই তো? কোনো কিছুতে যদি কখনো হার বলা থাকে তার মানে হচ্ছে নিচে সময় দিয়ে ভাগ যাবে মানে ১ সেকেন্ড সময়ে বা একক সময়ে আমরা অ্যাকচুয়ালি ওই পরিবর্তনটাকে চাচ্ছি। তাহলে নিচে হবে ডেল্টা টি। ওকে? এটা হচ্ছে কি বলতো? এর ঘনমাত্রা পরিবর্তনের হার। ওকে? এইটাই অ্যাকচুয়ালি হচ্ছে তোমার বিক্রিয়ার হার। কারণ বিক্রিয়ার হারের সংজ্ঞাটা কি বলতো? যে একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তনের হার বা উৎপাদের ঘনমাত্রা পরিবর্তনের হারকেই কিন্তু বিক্রিয়ার হার বলা হয়। ওকে? যেটা আমরা ছোটবেলায় 9-10 এ শিখে এসেছি। ঠিক একইভাবে বি এর ঘনমাত্রা কি? থার্ড ব্র্যাকেট অফ বি এর পরিবর্তন কি হবে? ডেল্টা আ সামনে একটা ডেল্টা দিব আমরা পরিবর্তন বোঝানোর জন্য এবং পরিবর্তনের হার বোঝানোর জন্য অ্যাকচুয়ালি আমরা একটা কি দেই বলতো নিচে সময় দিয়ে ভাগ দেই। পরিবর্তনের হার মানে একক সময় আমি আবারও বলে দিতেছি যেখানে একক সময় পাবা ঠিক সেখানে কিন্তু নিচে আমরা সময় দিয়ে ভাগ দেই মানে হারটা বের করার জন্য, ঠিক আছে? তাহলে এটা কি? এটা হচ্ছে তোমার a এর ঘনমাত্রা পরিবর্তনের হার, এটা হচ্ছে কি b এর ঘনমাত্রা পরিবর্তনের হার, ঠিক আছে? আচ্ছা, ঠিক একইভাবে c বা d এর ঘনমাত্রা পরিবর্তনের হারও কি হবে বলো? তাই না? এরকম কিছু একটা হবে। আচ্ছা, সবগুলাই যেহেতু বিক্রিয়ার হার, তাই না? এটা দিয়েও বিক্রিয়ার হার বোঝানো হয়, এটা দিয়েও বিক্রিয়ার হার বোঝানো হয়, এটা দিয়েও বিক্রিয়ার হার বোঝানো হয়, এটা দিয়েও বিক্রিয়ার হার বোঝানো হয়। তাহলে আমরা সবগুলোর সামনে কি করতে পারি বলতো? একটা সমান চিহ্ন দিয়ে দিতে পারি। তার মানে সবগুলোই হচ্ছে আমার কি? বিক্রিয়ার হার বোঝাচ্ছে যে দেখো একক সময় আমার বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তনের হার, একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা পরিবর্তনের হার, একক সময়ে উৎপাদের ঘনমাত্রা পরিবর্তনের হার, একক সময়ে উৎপাদের ঘনমাত্রা পরিবর্তনের হার এবং 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 উৎপাদের সাধারণত বিক্রিয়কের ঘনমাত্রা কি হয় বলতো? বেশি থেকে কমের দিকে যায় এবং উৎপাদের ঘনমাত্রাটা কি হয়? কম থেকে বেশির দিকে যায়, তাই না? আমরা তো গ্রাফটা অ্যাকচুয়ালি জানি, রাইট? এই যে এরকম যদি আমরা একটা গ্রাফ আঁকতে চাই যে এদিকে ধরলাম আমার ঘনমাত্রা, এদিকে আমার সময়, তাহলে আমরা সাধারণত জানি আমার বিক্রিয়কের ঘনমাত্রাটা এরকম কিছু একটা হবে আর আমার উৎপাদের ঘনমাত্রাটা এরকম কিছু একটা হবে, রাইট? ওকে? আচ্ছা, এগুলা আমাদের থিওরি ক্লাসে তোমাদেরকে অনেক পড়ানো হয়েছে যে এখানে কোনটা সাম্যাবস্থা, তাই না? তারপর হচ্ছে বিক্রিয়ার হারের দিক থেকে আবার তুমি দেখাইতে পারবা, তাই না? যে কোনটা সাম্যাবস্থা হচ্ছে তোমার, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি এরকম কার্ভ না হয়ে এটা একটু সরল রেখা টাইপ হবে, তাই তো? আচ্ছা, তো এগুলো থিওরি ক্লাসে যেহেতু এক্সপ্লেইন করা হয়েছে আমি আর বলতেছি না, ঠিক আছে? কিভাবে ফর্মুলা আসছে, বাট এটা মনে রাখতে হবে যে উৎপাদের সামনে সাধারণত আমাদের একটা সরি উৎপাদের সামনে না। আচ্ছা, এটা না দিলেও হয়, সমস্যা নেই। আচ্ছা, এখন তোমার মনে কোয়েশ্চেন আসতে পারে যে ভাইয়া বিক্রিয়া তো সামনে সহগ থাকে, তাই না? বিক্রিয়া তো মনে করেন আপনার সাথে সমতা করার জন্য আমাকে বিক্রিয়ক বা উৎপাদের সামনে অনেক সময় সহগ দিতে হয়, তাই না? ধরলাম যে আমাদের এখানে সহগ আছে A, ধরলাম কি বলো তো? আমাদের এখানে সহগ আছে ধরলাম A, এখানে আছে B
এখানে হচ্ছে ছোট সি, এখানে আছে ডি। ধরলাম যে এগুলো হচ্ছে আমার বিক্রিয়ার সহগ, ঠিক আছে? তাহলে এই মানে ইকুয়েশনটাতে কিরকম চেঞ্জ হবে? কিছুই না, জাস্ট সহগগুলো দিয়ে এখানে তুমি ভাগ দিয়ে দিবা, সহগগুলো দিয়ে সামনে তুমি ভাগ দিয়ে দিবা। এগুলো কেন ভাগ দিতে হয়, কি কি কারণে ভাগ দিতে হয়, সূত্রটা কিভাবে আসলো, কিভাবে প্রতিপাদন করা হয়েছে, এগুলো সব কিছু তোমাদেরকে থিওরি ক্লাসে দেখানো হয়েছে। ওকে, আমি জাস্ট হালকা একটু টাচ দিয়ে মানে ফর্মুলাটা তোমাদেরকে মনে করায় দিলাম। এখন হচ্ছে আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাবো। ওকে, আমি জাস্ট আবার একটা এক্সাম্পল দিয়ে নেই। মনে করো তোমার এরকম একটা বিক্রিয়া আছে, ঠিক আছে? লেটস সে আমার একটা বিক্রিয়া আছে এরকম, তাই না? আমাদের সবার অতি পরিচিত একটি বিক্রিয়া। এই বিক্রিয়াটার নামটা কি বলো তো সবাই? 9-10 পড়ে এসেছে। এই বিক্রিয়ার একটা নাম ছিল, কিন্তু কি জানি নামটা, বিক্রিয়ার হেবার প্রণালী, রাইট? হ্যাঁ, ঠিক বলছো তোমরা, হেবার প্রণালী। চলো তাহলে এখন দেখো আমার নাইট্রোজেনের ঘনমাত্রা কি, থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা N2 কে লিখি, এর পরিবর্তনের হার কি ডি, অথবা তুমি ডেল্টা দিয়ে লিখতে পারো, ডি দিয়েও লিখতে পারো, ডেল্টা দিয়েও লিখতে পারো, ডিভাইডেড বাই ডিটি। সামনে এক আছে, এক দিয়ে ভাগ দেওয়া, যেই কথা না দেওয়া একই কথা। আর হাইড্রোজেনের ক্ষেত্রে কি হবে বলো তো? হাইড্রোজেনের ক্ষেত্রে হচ্ছে হাইড্রোজেনের সামনে সহগ কত 3, তাই নিচে আমরা আমরা সামনে একটা 1/3 দিয়ে গুণ দিব। এটাও বিক্রিয়ার হার, এটাও বিক্রিয়ার হার। এবং অ্যামোনিয়ার ক্ষেত্রেও যদি আমরা বের করি, অ্যামোনিয়ার রেসপেক্টেও যদি আমরা বের করি, তাহলে এটাও কিন্তু হচ্ছে আমাদের মানে বিক্রিয়া, মানে এই বিক্রিয়াটার জন্য আমাদের বিক্রিয়ার হারের ইকুয়েশনটা অ্যাকচুয়ালি এভাবে আসবে, রাইট? আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা। সো আমি জাস্ট তোমাদেরকে মনে করায় দিলাম। আমি আবারও বলতেছি, আমি কোনো থিওরির প্রতিপাদন দেখাচ্ছি না, আমি জাস্ট তোমাদেরকে হালকা পাতলা একটু মনে করায় দিতেছি, ঠিক আছে? তাহলে দেখো এই বিক্রিয়াটাতে আমার কি বলা আছে, এই বিক্রিয়াটাতে আমার বলা আছে যে আমার N2O5 থেকে NO2 আর O2 উৎপন্ন হচ্ছে। আমাকে সমতা কি করে দেওয়া আছে দেখো তো, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, হ্যাঁ সমতা করে দেওয়া আছে। আমাকে বলছে এই বিক্রিয়ার ক্ষেত্রে NO2-র ঘনমাত্রা এত মোল বৃদ্ধি পায় এত সেকেন্ডে, ঠিক আছে? তাহলে আমাকে NO2-র ঘনমাত্রা বৃদ্ধি পায়, মানে NO2-র ঘনমাত্রার পরিবর্তন বলে দেওয়া আছে। NO2-র ঘনমাত্রার পরিবর্তন বলে দেওয়া আছে কি বলতো? 3 × 10⁻³ মোল পার লিটার। এটা আমাকে NO2-র ঘনমাত্রার পরিবর্তন দেওয়া আছে, ঠিক আছে? এখানে টিটা কত বলতো? সময়ের পরিবর্তনটা কত, কত সেকেন্ড সময় বৃদ্ধি পেয়েছে? 6 সেকেন্ড সময়, ঠিক আছে? তাহলে একক সময়ে NO2-র ঘনমাত্রার পরিবর্তন কত বলতো? আমার ঘনমাত্রার পরিবর্তন যতটুকু হয়েছে ততটুকু ডিভাইডেড বাই হচ্ছে আমার সময়ের পরিবর্তন, তাই তো? 3কে আমরা 6 দিয়ে ভাগ দিব, তাহলে 0.5 বা 5 × 10⁻⁴ আসবে, রাইট? তোমরা কিন্তু সবাই আমার সাথে ক্যালকুলেটর নিয়ে বসো, ওকে? সবাই আমার সাথে ক্যালকুলেটর নিয়ে বসো, না হলে কিন্তু এই ক্লাস করে কোনো লাভ নাই। স্লাইড দেখে কোনো লাভ হবে না যদি নিজে নিজে হাতে ম্যাথ না করো, ঠিক আছে? মোল পার লিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কি আমাদের বলো তো? এটা হচ্ছে আমাদের আসছে একক সময় NO2-র ঘনমাত্রার পরিবর্তন। আচ্ছা, এখন যে আমার বিক্রিয়াটা দেওয়া আছে, দেখো তো আমার বিক্রিয়াটা কি দেওয়া আছে, তাই না? তাহলে এইখান থেকে আমরা বিক্রিয়ার হারের ফর্মুলাটা কি পাই বলো তো? N2O5 এর ঘনমাত্রার পরিবর্তন একক সময়ে, এটা সামনে একটা হাফ হবে কারণ এখানে সহগ 2 আছে, রাইট? ঠিক একইভাবে এখানে কি হবে বলতো? 1/4 NO2-র ঘনমাত্রার পরিবর্তন, একটা ডিটি হবে, সামনে হচ্ছে 1 দেওয়া তো দরকার নেই, অক্সিজেনের ঘনমাত্রার পরিবর্তন ডিটি দিয়ে ভাগ যাবে একক সময় বোঝানোর জন্য, ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি দেখো তো আমাদের যে বিক্রিয়ার হারটা অ্যাকচুয়ালি আসতেছে, মানে আমাদের যে বিক্রিয়ার হারের ইকুয়েশন থেকে যে সূত্রটা বেরোচ্ছে, মানে আমাদের যে ফর্মুলাটা বেরোচ্ছে, সেখানে আমরা বিক্রিয়ার হার বলতে কি বুঝতেছি বলতো? NO2 এর ঘনমাত্রার পরিবর্তন একক সময় যেটা আসবে সেটার সাথে 1/4 গুণ দিতে হবে, তাই তো? তাহলে বিক্রিয়ার হারটা কি হবে?
তুমি বলতে পারো যে ভাইয়া 1/4 কেন গুণ দিলাম। দেখো তুমি এখানে কি কি বের করছো বলো তো? তুমি এখানে বের করছো একক সময় NO2 ঘনমাত্রার কত পরিবর্তন হচ্ছে সেটা বের করছো। সেটা কিন্তু বিক্রিয়ার হার না। আমাদের আগের পৃষ্ঠাতে যদি আমরা যাই তাহলে কিন্তু তুমি বুঝতে পারবা যে দেখো আমরা হচ্ছে কি বের করছিলাম, আমরা হচ্ছে এটা বের করছি, রাইট? মানে কোনো কিছু একটা উৎপাদনের হার বের করছি, তার সামনে কিন্তু আমাদেরকে সহগ দিয়ে গুণ দিতে হয়, তাহলে কিন্তু আমরা বিক্রিয়ার হার পাই, রাইট? এই সবগুলা জিনিসই একটা জিনিস ইন্ডিকেট করে, সেটা হচ্ছে বিক্রিয়ার হার। কারণ বিক্রিয়ার হারের সংজ্ঞাটা কি বলতো? একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তনের হারকেই বিক্রিয়ার হার বলা হয়। তাহলে বিক্রিয়ার হার কি হবে বলতো? 1/4 ইন্টু কত হচ্ছে তোমার 5 ইন্টু 10⁻⁴। 5কে 4 দিয়ে ভাগ দিলে 1.25, রাইট? মোল পার লিটার পার সেকেন্ড। ওকে, আমি আশা করি কোনো ক্যালকুলেশনে ভুল করি নাই। আচ্ছা, ঠিক একইভাবে N2টা এখানে উপরে এসে পড়ছে, এটা এরকম হবে। N25 এর বিয়োজনের সমীকরণ আমাকে দেওয়া আছে। বিক্রিয়া শুরুর এত সেকেন্ডে যদি এতটুকু বৃদ্ধি পায়, বিক্রিয়া হার কত? পজ দাও, এখনই পজ দাও, পজ দিয়ে ম্যাথটা করো, নিজেরা করো, ওকে? নিজেরা করে তারপর ভাইয়ের সাথে অ্যান্সার মিলাও। দেখো তো তাহলে এই বিক্রিয়ার জন্য আমাদের বিক্রিয়ার হারটা কি হবে? এই বিক্রিয়ার জন্য আমাদের বিক্রিয়ার হারটা হবে হাফ N2O5 এর ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই ডিটি। মানে একক সময় বোঝানোর জন্য আবারও বলতেছি, NO2 সামনে কত আছে? সহগ 4, তাহলে 1/4 ওকে। আর অক্সিজেনের সহগ কত? অক্সিজেনের সহগ 1, সো 1 দিয়ে ভাগ দেওয়া যে কথা, না দেওয়া একই কথা। দেখো সবগুলো কিন্তু সমান, কারণ সবগুলাই বিক্রিয়ার হার। এটা হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তনের হার, এটা হচ্ছে উৎপাদের ঘনমাত্রা পরিবর্তনের হার, এটা হচ্ছে উৎপাদের ঘনমাত্রা পরিবর্তনের হার, ঠিক আছে? সবগুলোই কিন্তু বিক্রিয়ার হার। আমরা তাহলে আমাদের রিয়াকশন অনুযায়ী প্রথমে বিক্রিয়া হারটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে সেটা লিখে ফেললাম, ওকে? এখন দেখো আমাকে বলছে বিক্রিয়া শুরুর 2 মিনিট 15 সেকেন্ড, 2 মিনিট 15 সেকেন্ড, তাহলে টিটা কত এখানে বলো তো? 2 মিনিট, এটাকে 60 দিয়ে গুণ দিলাম, আর সাথে তো 15 সেকেন্ড আছে, তাই না? এটা আসবে 135 সেকেন্ড। এটা 60 দিয়ে কেন গুণ দিয়েছি বলো তো? এটা হচ্ছে 2 মিনিট ছিল, 2 মিনিটকে আমরা সেকেন্ডে নিয়ে আসছি, ঠিক আছে? 2 মিনিটকে আমরা সেকেন্ডে নিয়ে আসছি। আমরা সব কিছু একটা ইউনিটেই ব্যবহার করবো সাধারণত, ঠিক আছে? তাহলে এর ঘনমাত্রা এত বৃদ্ধি পায়। তাহলে দেখো আমার NO2 ঘনমাত্রার পরিবর্তনটা কত? NO2 ঘনমাত্রার পরিবর্তন, এটা কিন্তু পরিবর্তন দেওয়া আছে, তাই তো? কারণ কতটুকু বৃদ্ধি পায় বা কতটুকু হ্রাস পায়, তাই তো? ধরলাম যে প্রথমে N1 ছিল, তারপর N2 হয়েছে, তাহলে N2 - N1 মানে পরিবর্তনটা কতটুকু বৃদ্ধি পাইছে সেটা আমাকে দেওয়া আছে, মানে ডিরেক্ট পরিবর্তনটা সহজ ভাষায়, ওকে? সেটা কত ভাইয়া বলো তো? 5.25 ইন্টু 10⁻² মোল পার লিটার, ওকে? 5.25 ইন্টু 10⁻² মোল পার লিটার। তাহলে আমার একক সময় NO2 ঘনমাত্রার পরিবর্তনের হার কত বলো তো? ফাইভ পয়েন্ট টু ফাইভ ইন্টু 10⁻² ডিভাইডেড বাই 135, ওকে? এটা কত আসলো? 3.89 ইন্টু 10⁻⁴ মোল পার লিটার পার সেকেন্ড, ওকে? এখন আমাকে বলছে বিক্রিয়ার হার, তাহলে NO2 রেসপেক্টে বিক্রিয়ার হার কি হবে বলো? সামনে একটা 1/4 দিয়ে গুণ দিতে হবে। সামনে একটা কি করতে হবে বলো তো? 1/4 দিয়ে গুণ দিতে হবে। নাইন 9.725 ইন্টু 10⁻⁵ মোল পার লিটার পার সেকেন্ড হচ্ছে আসতেছে আমাদের, কি বলো এটা?
বিক্রিয়ার হার। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের বিক্রিয়ার হার। তাহলে আমি আবার যদি একটু রিক্যাপ করি, আমরা প্রথমে কি করলাম, প্রথমে হচ্ছে আমাদের যে রিঅ্যাকশনটা আছে, রিঅ্যাকশনের রেসপেক্টে আমি বিক্রিয়ার হারের ইকুয়েশনটা আমি প্রথমে লিখে নিলাম যে আমার বিক্রিয়ার হার আমি তিনটার মাধ্যমে বের করতে পারি। আমি N2O5 এর ঘনমাত্রার পরিবর্তনের মাধ্যমে বের করতে পারি, আমি হচ্ছে NO2 এর ঘনমাত্রার পরিবর্তনের মাধ্যমে বের করতে পারি, এবং অক্সিজেনের ঘনমাত্রার পরিবর্তনের মাধ্যমে কিন্তু আমি বের করতে পারি। এবং আমার বিক্রিয়ায় যে সহগগুলো আছে, প্রত্যেকটা বিক্রিয়ক বা প্রত্যেকটা উৎপাদের যে সহগগুলো আছে, সেই সহগগুলো দিয়ে নিচে আমি কি করতেছি, ভাগ করে দিচ্ছি। ওকে, আচ্ছা, কেন দিচ্ছি, কিভাবে দিচ্ছি, এগুলো সব হচ্ছে থিওরি ক্লাসে বাবা। ওকে, জাস্ট ম্যাথ ক্লাসে আমরা শুধুমাত্র ম্যাথের জন্য কতটুকু সূত্র প্রয়োজন সেটা দেখিয়ে ম্যাথগুলো করবো। ওকে, তো আশা করি এটা বুঝতে পারছো। দেখো বলছে এক্স এর বিয়োজনের হার এত হলে, আচ্ছা এখন দেখো এখানে এককটা দেখো, মোল পার লিটার পার সেকেন্ড। এক্স এর বিয়োজনের হার কিসে দিয়েছে বলতো, মোল পার লিটার পার সেকেন্ড। তার মানে এটা কি বলতো, এটা এরকম দেওয়া আছে না, একক সময়ে এক্স এর ঘনমাত্রা পরিবর্তনের হার, কারণ ঘনমাত্রা পরিবর্তনের একক কি বলতো, মোল পার লিটার, আর সময়ের একক কি, সেকেন্ড। এটা দিয়ে ভাগ করলে কি আসবে বলতো, মোল পার লিটার পার সেকেন্ড। সো একক দেখেও কিন্তু চেনা যায় যে অনেক সময় কি দেওয়া আছে। এটা চিনতে আমি যখন অ্যাকচুয়ালি তোমাদের মতো ছাত্র ছিলাম, ঠিক আছে, ক্যামেরার ওই পাশে যখন আমি ছিলাম, তখন অ্যাকচুয়ালি আমার এটা মাঝে মাঝে চিন্তা অনেক সময় ভুল হতো যে এটা কি দেওয়া আছে, এখানে সময়টা দিল না কেন। দেখো সময় কিন্তু অলরেডি এটার মধ্যে সময় দিয়ে ভাগ দিয়ে কিন্তু তোমাকে রেজাল্টটা দিছে। ওকে, আমি কোয়েশ্চেন পড়ার আগেই ভ্যালু নিয়ে একটু কথা বলে ফেললাম, আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আবারও একটু বলি যে দেখো তুমি এখানে এককটা দেখো, এবং এক্স এর বিয়োজনের হার দেওয়া আছে তোমাকে 7.2 × 10⁻² মোল পার লিটার পার সেকেন্ড। তাহলে দেখো তোমাকে কিন্তু এখানে ঘনমাত্রার পরিবর্তনের হারটাই দেওয়া আছে, তাই না? ঘনমাত্রার পরিবর্তন কতটুকু হয়েছে এবং কত সেকেন্ড সময় হয়েছে সেটা দিয়ে ভাগটাক দিয়ে তারপর তোমাকে রেজাল্টটা দিছে। এটা কিভাবে বুঝলাম ভাইয়া, একক দেখে বুঝলাম। ওকে, একটা টেকনিক তোমাদেরকে শিখিয়ে দিলাম, এটা একক দেখে বুঝার। ওকে, আচ্ছা এখন দেখো, এখন হচ্ছে প্রথমে আমরা বিক্রিয়াটা প্রথমে যদি লিখি, বিক্রিয়াটা হচ্ছে কি বলতো, 3x + 2y + z। বিক্রিয়াটা কি, 3x + 2y, সরি 3x থেকে 2y + z হচ্ছে। ওকে, তাহলে দেখো আমাদের বিক্রিয়ার হারের ইকুয়েশনটা কি হবে, x এর ঘনমাত্রার পরিবর্তন /dt = 1/3 সমান y এর ঘনমাত্রার পরিবর্তন /dt, সামনে হবে 1/2, কারণ সহগ এখানে আছে কত, 1/2, আর x এর সামনে আছে 1/3। z এর জন্য কি হবে বলতো, dz/dt। ওকে, সামনে আর কিছু দেওয়ার কোনো দরকার নেই, কারণ z এর সামনে আছে কত, 1 আছে, রাইট? আচ্ছা আমাকে একটু বলো তো যে এখানে কিসের ভ্যালু দেওয়া আছে, আমাদেরকে dx/dt এর ভ্যালু কিন্তু এখানে দেওয়া আছে, আমাদেরকে dx/dt এর ভ্যালু এখানে দেওয়া আছে। এটাই কিন্তু আমি শুরুতে বুঝিয়ে নিয়েছি যে এখানে অ্যাকচুয়ালি কি দেওয়া আছে বলো তো, এখানে অ্যাকচুয়ালি তোমার এক্স এর ঘনমাত্রা পরিবর্তনের হার বা বিয়োজনের হারটা দেওয়া আছে। সো সেটার রেসপেক্টে, মানে সেটাকে বেস ধরে আমার ওয়াই আর জেড এর গুলো বের করতে হবে। সো এটা বের করার জন্য আমি এক্স এর ঘনমাত্রা পরিবর্তনের হার এবং ওয়াই জেড এর ঘনমাত্রা পরিবর্তনের হারের মধ্যে একটা সম্পর্ক আমি বের করছি। ওকে, একটা সম্পর্ক আমি বের করছি, যেগুলো কি আসে, ওকে, এক্স ওয়াই জেড এর ঘনমাত্রা পরিবর্তনের হার, এবং এটা কোন কনসেপ্ট থেকে, বিক্রিয়ার হারের কনসেপ্ট থেকে। ওকে, তাহলে এখন দেখো, এখন আমাকে এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন এস্টাবলিশ করতে হবে। ওকে, তাহলে আমি কি যে কোনো দুইটা, মানে এই দুইটাকে নিয়ে কাজ করতে পারি শুরুতে, আমি কি এই দুইটাকে নিয়ে কাজ করতে পারি বলো তো ভাইয়ারা? আমি প্রথমে এই দুইটাকে নিয়ে কাজ করি, চলো। আমি যদি এই দুইটাকে নিয়ে কাজ করি তাহলে কি আমি বলতে পারি 1/3 এখান থেকে কি বলা যায় বলো তো ভাই, আমাদেরকে তো হচ্ছে ওয়াই এর ঘনমাত্রা পরিবর্তনের হার মানে dy/dtটা বের করতে হবে, তাই না? এটা যদি আমি বের করতে চাই, আমি 2টাকে এই সাইডে নিয়ে আসি, 2/3 dx/dt। দেখো তো আমরা কি dx/dt এর ভ্যালু জানি, dx/dt এর ভ্যালু কি আমরা জানি? জি, আমরা কিন্তু জানি 7.2 × 10⁻²।
এটা কত আসে? এটা আসে 0.048 মোল পার লিটার পার সেকেন্ড। ওকে, 2/3 গুণ 7.2 ইন্টু 10⁻², 0.048 মোল পার লিটার পার সেকেন্ড। ওকে, এটা কার ঘনমাত্রা পরিবর্তনের হার বের করলাম? ওয়াই এর ঘনমাত্রা পরিবর্তনের হার আমরা বের করলাম। এখন দেখো, এখন যদি আমি এই দুইটাকে নিয়ে কাজ করি, ওকে, অথবা হচ্ছে আমি এক্সকে নিলাম আর জেডকে নিলাম, তাই না? আমি যে কোনো, দেখো আমি অ্যাট এ টাইম তিনটাই সমান, তাই না? আমি অ্যাট এ টাইম যে কোনো দুইটাকে নিয়ে কাজ করতে পারি না? এই দুইটাকে নিয়েও কাজ করতে পারি, এই দুইটাকে নিয়েও কাজ করতে পারি, অথবা এটাকে আর এটাকে, প্রথমটাকে, এই দুটাকে নিয়েও আমি কাজ করতে পারি, ঠিক আছে? তাহলে আমি চলো এক্স আর ওইটাকে নিয়ে কাজ করি। দেখো আমরা যদি এক্স আর জেডকে নিয়ে কাজ করতে চাই, তাহলে কি আমরা লিখতে পারি না 1/3? তাহলে জেড এর ঘনমাত্রা পরিবর্তনের হারটা কি আসে বলো তো? এক্স এরটা যেটা আছে সেটার সাথে জাস্ট 1/3 গুণ করে দিলেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে যাব, রাইট? আসে 0.024, বলো কত আসে? 0.024। আর তোমাদের আমার সাথে বুঝলাম না, তোমরা আমার জন্য কেন অপেক্ষা করতেছো? তোমরা আমার থেকেও তাড়াতাড়ি হচ্ছে যে ক্যালকুলেশনগুলো শেষ করে ফেলবে, ওকে? সবাই খাতা কলম নিয়ে বসো এবং ক্যালকুলেটর নিয়ে বসো। আমি কিন্তু আবারও বলতেছি, নাইলে কিন্তু এই ক্লাস করে কোনো লাভ হচ্ছে না, লাভ আমার হচ্ছে অ্যাকচুয়ালি। ওকে, তুমি যদি দেখো তোমার কোনো লাভ নাই, কিন্তু আমি করতেছি, আমার লাভ হচ্ছে। আমার ম্যাথগুলো অনেক, মানে আমি কিন্তু ম্যাথগুলো ভালোভাবে পারতেছি, তোমার কিন্তু কোনো লাভ হচ্ছে না, কারণ ম্যাথ কখনো দেখে দেখে সলভ করা যায় না ভাইয়ারা। আচ্ছা দেখো, আমাকে বলছে যে আয়োডিন মুক্ত হয় পটাশিয়াম আয়োডাইডের দ্রবণে কোনো নির্দিষ্ট ঘনমাত্রার হাইড্রোজেন পারঅক্সাইড দ্রবণ যোগ করলে 10 সেকেন্ডে এত মোল আয়োডিন মুক্ত হয়। আয়োডিন উৎপন্ন হওয়ার এই বিক্রিয়াটির গড় গতিবেগ বের করো। দেখো তো, এই জিনিসটা অ্যাকচুয়ালি তোমাদেরকে দেওয়া হয়েছে পুরোপুরি কনফিউজ করার জন্য, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা দিয়ে তোমাদেরকে একটু বোঝানো হচ্ছে যে, মনে করো যে টিচাররা অনেক সময় বলে না যে, মনে করো কোশ্চেন অনেক কঠিন করবো, অনেক কঠিন হয়, অ্যাকচুয়ালি তখন এই টাইপের কোশ্চেন দিয়ে দেয় তোমাদেরকে নার্ভাস করার জন্য, ঠিক আছে? আমাকে অনেক কিছু এখানে ডাটা দেওয়া আছে, বাট আমার অ্যাকচুয়ালি লাগবে কি কি বলতো? আমাকে হাজারটা ডাটা এখানে দেওয়া আছে, বাট আমার লাগবে কি? আমার ঘনমাত্রাটা লাগবে, ঠিক আছে? আমার ঘনমাত্রার পরিবর্তনটা লাগবে। এতটুকু মুক্ত হয় মানে, এটা 10⁻⁵ হবে। এতটুকু মুক্ত হয় মানে কি বলতো? 10⁻⁵ মোল পার লিটার মুক্ত হওয়া মানে কি বলতো? যে আয়োডিনের ঘনমাত্রা বৃদ্ধি পাচ্ছে এতটুকু। আয়োডিনের মানে আয়োডিন এতটুকু মুক্ত হচ্ছে মানে কি? আয়োডিনের ঘনমাত্রা অতটুকুই বৃদ্ধি পাচ্ছে বা ঘনমাত্রা অতটুকুই হ্রাস পাচ্ছে, ঠিক আছে? তাহলে ঘনমাত্রার পরিবর্তনটা দেওয়া আছে এবং আমাকে সময়টা দেওয়া আছে। তাহলে কি এখান থেকে আমি বিক্রিয়ার গতিবেগটা বের করে ফেলতে পারবো? বের করে ফেলতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবো। আমরা এখানে লিখতে পারি না? এই দুইটা একই কথা বোঝায়। এই দুটো একই কথা, রাইট? এটা আমরা বুঝতে পারছি। আমরা যদি এটা বুঝে থাকি, তাহলে আমরা এখান থেকে কি বলবো বলো তো? বিক্রিয়ার গড় গতিবেগ কি হবে? জাস্ট আয়োডিনের পরিমাণটাকে তুমি টাইম দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি অ্যান্সারটা পেয়ে যাবে। আচ্ছা, এখন যদি এই প্রশ্ন তোমাকে দেওয়া হয়, তুমি কি বলতে পারবা যে এটা অনেক কঠিন প্রশ্ন হয়েছে, ভাই এটা আমি পারতেছি না, এটা আমি বুঝতেছি না? এটা কি বলার আর তোমার কোনো সুযোগ থাকবে বলো তো?
ঠিক আছে, বুঝতে পারছো এটা? আচ্ছা, এখন হচ্ছে আমরা পরের টাইপটাতে যাব। আমাদের পরের টাইপ যেটা, সেটা হচ্ছে যে বিক্রিয়ার বিক্রিয়ক ও উৎপাদের ঘনমাত্রা হতে বিক্রিয়ার হার ধ্রুবক গণনা করা। ওকে, আচ্ছা, আমরা প্রথম টাইপটাতে কি পড়লাম? প্রথম টাইপটাতে আমরা মোটামুটি হচ্ছে আমাদের প্রথম টাইপটা যদি একটু রিকল করতে চাই, আমাদের বিক্রিয়ক ও উৎপাদনের ঘনমাত্রা থেকে বিক্রিয়ার হার নির্ণয় আমরা বের করছি। মানে আমাদেরকে বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রা দেওয়া থাকবে, ওখান থেকে আমাদেরকে বিক্রিয়ার হার বের করতে হতে পারে, অথবা একটা উৎপাদ বা একটা বিক্রিয়ক দেওয়া থাকবে, ওখান থেকে আমাদেরকে অন্যান্য বিক্রিয়ক এবং অন্যান্য উৎপাদের ঘনমাত্রা বের করা থাকতে হতে পারে। এখন দেখো, এখন হচ্ছে আমরা কিছু ফর্মুলা একটু জাস্ট একটু রিকল করে আসি। ফর্মুলা না, অ্যাকচুয়ালি রিলেশনগুলো রিকল করে আসি, যে আমাদের বিক্রিয়ার হার অনেক সময় এরকম হতে পারে। শূন্যতম বিক্রিয়া বলে, যদি এরকম কোনো রিলেশন হয় তাহলে ওই বিক্রিয়াটাকে শূন্যতম বিক্রিয়া বলে। প্রথম ক্রম বিক্রিয়া, দ্বিতীয় ক্রম বিক্রিয়া, এগুলো তোমাদেরকে শেখানো হয়েছে থিওরি ক্লাসে, আমি জাস্ট একটু রিকল করে দিলাম। এবং সমানুপাতিক চিহ্নটা যদি তুমি উঠায় দাও, তুমি নিজেরাও এতদিনে তোমরা শিখে গেছো যে তোমরা যদি কোথাও সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দাও, তখন ওই চিহ্নটা উঠানোর কারণে তোমাকে একটা ধ্রুবক ইন্ট্রোডিউস করাতে হয়। ঠিক আছে, একটা ধ্রুবক আনতে হয়। আমরা যদি একটু দেখি এই ম্যাটটাতে, আমাদের কি করতে হবে বলতো? গতি ধ্রুবক দেওয়া আছে, বিক্রিয়া দ্রবণের ঘনমাত্রা এত দেওয়া আছে, তাহলে বিক্রিয়ার প্রারম্ভিক গতি কত এটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, এবং আচ্ছা, এখানে একটা কারেকশন করে দিই, যে এটা লিটার পার মোল পার সেকেন্ড, এটা না, এটা শুধু পার সেকেন্ড আছে, শুধু পার সেকেন্ড আছে। ওকে, তোমরা এটা মনে রাখবা যে তোমাদের যে শূন্যতম বিক্রিয়ার ধ্রুবকের একক হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড। ওকে, মোল পার লিটার পার সেকেন্ড। আমাদের যে প্রথম ক্রম বিক্রিয়া আছে, সেটার বিক্রিয়া ধ্রুবক হচ্ছে শুধু পার সেকেন্ড। ওকে, আর দ্বিতীয় ক্রম বিক্রিয়া, এটার এককটা হচ্ছে লিটার পার মোল পার সেকেন্ড। অ্যাকচুয়ালি আমাদের প্রশ্নটা প্রথম ক্রম বিক্রিয়াকে নিয়েছিল, ভুলে ওখানে ওই দ্বিতীয় ক্রম বিক্রিয়ার একক দিয়ে দিয়েছি। তাহলে দেখো, আমার প্রথমে বিক্রিয়ার হারের একক দেখে আমাকে চিনতে হবে যে আমি অ্যাকচুয়ালি কোন ফর্মুলাগুলো ব্যবহার করব। ঠিক আছে, আমি দেখো তো এখানে একক দেখছি না, লিটার পার একক আছে পার সেকেন্ড। তো পার সেকেন্ড মানে কি? প্রথম ক্রম বিক্রিয়া। প্রথম ক্রম বিক্রিয়াতে অ্যাকচুয়ালি কি হয়? প্রথম ক্রম বিক্রিয়ার অ্যাকচুয়ালি ইকুয়েশনটা কি? এবং একটু আগে ভাইয়া বলছে যে সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিলে কি করতে হবে? একটা ধ্রুবক নিয়ে আসতে হবে, তাই না? তো এখন একটা ধ্রুবক নিয়ে আসতে হবে। তুমি তাহলে এখন কি করবা বলো তো? তোমার এখানে কি কি দেওয়া আছে? তোমার এখানে বিক্রিয়ার গতি ধ্রুবক কে এর ভ্যালু দেওয়া আছে, তোমার বিক্রিয়ার ঘনমাত্রা দেওয়া আছে। ওকে, তাহলে দেখো তোমার সবই দেওয়া আছে। তোমার বিক্রিয়ার ধ্রুবকের মান কত দেওয়া আছে? 4 × 10⁻³ আর তোমার ঘনমাত্রা দেওয়া আছে, আদি ঘনমাত্রাটা কত? 0.20। ঠিক আছে, মোল পার ডেসিমিটার কিউব, ডিএম কিউব মানে কি? মোল পার, ডিএম মানে কি বলো তো? ডিএম মানে কিন্তু ডিরেক্ট মেসেজ না। ঠিক আছে, তোমরা যেটাকে বলো যে প্লিজ ডিএম মি, ওকে, এখানে কিন্তু ওই ডিএম আর এই ডিএম সেম না। এই ডিএম মানে কিন্তু ডেসিমিটার। ওকে, এবং এটাও আমাদেরকে মনে রাখতে হবে যে 1 লিটার সমান 1 ডেসিমিটার কিউব। 1 লিটার সমান 1 ডেসিমিটার কিউব, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, আমি এখানেও লিখে দিচ্ছি। ডিএম মানে কি? ডেসিমিটার। ওকে, এবং 1 লিটার মানে হচ্ছে 1 ডেসিমিটার কিউব। তার মানে মোল পার ডেসিমিটার কিউব দেওয়া যেই কথা, আর মোল পার লিটার কিউব দেওয়া একই কথা। সুতরাং
ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন কি, এটা জাস্ট করে ফেললেই হয়ে গেল, তাই না? অ্যান্সারটা কি আসে? 8 × 10⁻⁴। 8 × 10⁻⁴ আসলো আমাদের বিক্রিয়ার প্রারম্ভিক গতি, মোল পার লিটার পার সেকেন্ড। মোল পার লিটার পার সেকেন্ড। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি তোমাদেরকে দেওয়ার কারণ হচ্ছে বোঝানোর জন্য, এগুলো এমসিকিউ তো অনেক সময় দিতে পারে। সো কি ভ্যালু দেওয়া আছে এবং বিক্রিয়ার হার, মানে বিক্রিয়াটা হচ্ছে কোন ক্রমের বিক্রিয়া, শূন্য ক্রম নাকি প্রথম ক্রম নাকি হচ্ছে দ্বিতীয় ক্রম বিক্রিয়া, সেটা তোমাকে জানতে হবে। জানার পর তুমি অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা বসাবা এবং ফর্মুলা বসা অ্যাকচুয়ালি তুমি ম্যাথটা সলভ করবা। ওকে, অ্যান্সারটা বের করবা। তারপর হচ্ছে আমাদের টাইপ 3, তাপমাত্রা এবং বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি থেকে বেগ ধ্রুবকের মান নির্ণয় করা। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে তুমি যদি একটা লেখচিত্র দেখো, তুমি যদি, আমি তোমাকে বলি আগে, আমি জাস্ট হালকা পাতলা একটু ধারণা দিয়ে নেই যে আর্হেনিয়াস অ্যাকচুয়ালি কি বলছে বলো তো। আর্হেনিয়াস বলছে বিক্রিয়ার ধ্রুবক ইজ ইকুয়াল টু সমান, এটা হচ্ছে আর্হেনিয়াসের ফর্মুলা। ঠিক আছে, এটা কার ফর্মুলা? এটা হচ্ছে আর্হেনিয়াসের ফর্মুলা। কার ফর্মুলা? আর্হেনিয়াসের ফর্মুলা। দেখো তো কে মানে কি? কে মানে হচ্ছে বিক্রিয়া ধ্রুবক, এ মানে কি বলতো? আর্হেনিয়াস কনস্ট্যান্ট বা ধ্রুবক। ই মানে তো তোমরা জানোই। ই এ মানে কি? ই এ মানে হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। ঠিক আছে, বাংলায় যেটাকে আমরা আদর করে সক্রিয়ণ শক্তি ডাকি। আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, আর এর ভ্যালুটা আমরা এখানে 8.314 জুল পার কেলভিন পার মোল এটা ব্যবহার করব। ওকে, আর টি হচ্ছে কেলভিন স্কেলে তাপমাত্রা। ঠিক আছে, আরটা মানে কি বললাম ভাইয়া? আর মানে হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। এবং এটা কোন ইউনিটে? এটা হচ্ছে এসআই ইউনিটে। কোন ইউনিটে? এসআই ইউনিটে। কোন ইউনিটে? এসআই ইউনিটে। ওকে, আচ্ছা, তাইলে তুমি দেখো আমার যে ফর্মুলাটা আছে, যে কে ইজ ইকুয়াল টু কি বললাম ভাইয়া? কে ইজ ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি। ঠিক আছে, তুমি এখন উভয় পাশে লন নাও। কি নিবা? লন নেও উভয় পাশে। আচ্ছা, এটার জন্য আমাদের লগারিদমের দুটো ফর্মুলা একটু মনে রাখা লাগবে। সেটা হচ্ছে আমাদের এরকম দুটো ফর্মুলা ছিল, এটা কি তোমার মনে আছে বলো তো? বা লগের লন এ বি যদি গুণ আকারে থাকে, লন এ বি যদি এটা গুণ আকারে থাকে, তাহলে এটা কি হবে? লন এ প্লাস লন বি হবে। কি হবে? লন এ প্লাস লন বি হবে, তাই না? এটা মনে আছে না আমাদের? আর যদি ভাগ আকারে থাকতো, লন এ বাই বি থাকতো, তখন লন এ বিয়োগ লন বি হতো, তাই তো? এটা আমাদের মনে আছে, রাইট? আমরা 9, 10 এগুলো জেনারেল ম্যাথে পড়ে আসছি। আবার লন ই মানে কি বলতো? লন ই মানে হচ্ছে লগ ই ভিত্তিক ই, যেটার ভ্যালু কিন্তু আবার 1, তাই না? যেটার ভ্যালু কিন্তু আবার 1। এটা আমরা ছোটবেলায় পড়ে আসছি, রাইট? আচ্ছা, এখন দেখো তাহলে এখানে এ আর ই কি গুণ আকারে আছে, তাহলে কি আমরা এটা করতে পারি? ও, 3টা সূত্র লাগবে, সরি। আরেকটা জিনিস মনে করানো লাগতো তোমাদেরকে, যে সেটা হচ্ছে যে কি বলো তো? এ টু দি পাওয়ার আর মানে কি? আর
ইন্টু লন এ। ঠিক আছে, মানে পাওয়ার যা থাকবে পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে এসে পড়তে পারি। পাওয়ারটাকে আমরা কোথায় নিয়ে যেতে পারি বলো তো ভাইয়ারা? সামনে নিয়ে যেতে পারি। ঠিক আছে, মানে হচ্ছে এরকম যে দেখো কোথাও যদি আমার এরকম থাকে লন 5 কিউব সাপোজ আছে, এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা 3 লন 5 লিখতে পারি। ওকে, এটাকে আমরা কি লিখতে পারি? 3 লন 5 লিখতে পারি। ঠিক একইভাবে এটা মানে কি দেখো তো, কোথাও লন 3 গুণ 5 আছে, এটাকে আমরা কি লিখতে পারি? লন 3 প্লাস লন 5 লিখতে পারি। ওকে, এটা আশা করি তোমাদের মনে আছে। ঠিক আছে, আমি তাও একটু রিভিউ করাইলাম। এটাকে যদি তোমরা ভেঙে দাও, গুণাকারে যেহেতু আছে, গুণাকারে থাকলে কি হবে ভাইয়া? প্লাস হবে। গুণাকারে থাকলে কি হবে? প্লাস হবে। তারপর দেখো তো পাওয়ার আকারে আছে। কি আকারে আছে? পাওয়ার আকারে আছে। পাওয়ারটাকে তাহলে সামনে নিয়ে আসে পড়ো। ঠিক আছে, ই এর উপর এটা কি? ই এর উপর এটা কি আকারে আছে? পাওয়ার আকারে আছে। পাওয়ারটাকে কোথায় নিয়ে আসলাম? সামনে নিয়ে আসলাম। যদি সামনে নিয়ে আসি, পাওয়ারটাকে তো সামনে নিয়ে আসা যায় তাই না, 3 নাম্বার ল অনুসারে। যদি সামনে নিয়ে আসি তাহলে দেখো তো এটা কি? এটা 1 হয়ে যায় না? দেখো তো, তুমি তো জিনিসটাকে সুন্দর করে ভাবে সাজাতে পারো। তাই না? আচ্ছা, দেখো তো এখন যদি আমরা একটা গ্রাফ প্লট করি, ঠিক আছে, আমরা যদি এই লন কেটাকে ওয়াই অক্ষে নেই, লন কেটাকে আমরা ওয়াই অক্ষে নেই এবং 1/t-টাকে এক্স অক্ষে নেই, ঠিক আছে, এক্স অক্ষে নেই, তাহলে এই যে মাইনাস ই এ বাই আর এটা কি আমার ঢাল হয় না? আর লন এ এটা কি আমার এক্স অক্ষের ছেদক হয় না? মানে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সির মতো হয় না? এটা ফর্মেটটা কাইন্ড অফ ফর্মেটটা ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সির মতো হয় না? যে আমি হচ্ছে লন কে ওয়াই অক্ষে নিলাম আর 1/t-কে আমি এক্স অক্ষে নিলাম, তাহলে আমার বাকি অংশটাকে আমি কার সাথে তুলনা করতে পারি? যে মাইনাস ই এ বাই আরটাকে এম এর মতো এবং লন এটাকে সি এর মতো তুলনা করতে পারি। এখন তোমরা নিজেরাই আমাকে বলো, তোমরা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি যখন পড়ে আসছো ছোটবেলায়, তখন কি তোমরা এটা দেখছো না? তখন কি তোমরা দেখছো না যে যদি তোমার ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি হয়, তাহলে গ্রাফটা এরকম হয়, ঢাল পজিটিভ। আর ঢাল যদি নেগেটিভ হয় তাহলে গ্রাফটা কেমন হবে? গ্রাফটা তাহলে এমন হবে, এমন কিছু একটা হবে। ঠিক আছে, আমাদের এখানে আমরা এক্স অক্ষে কাকে নিছি? এক্স অক্ষে আমরা 1/t-কে নিছি, কিন্তু আমরা কিন্তু এক্স অক্ষে শুধু টিকে নিই, কাকে নিছি? 1/t-কে। আর ওয়াই অক্ষে কাকে নিছি? ওয়াই অক্ষে নিছি লন কে। কাকে নিছি? লন কে। আর এক্স অক্ষে নিছি 1/t। তাহলে আমাদের এই লেখচিত্রের ঢাল কত? মাইনাস ই এ বাই আর। ঢাল কত? মাইনাস ইয়ে বাই আর। এই পুরা স্লাইড থেকে তোমাকে যদি কিছু মনে রাখতে হয় সেটা হচ্ছে এই লাস্টের এই পার্টটা মনে রাখতে হবে, যে লন কে বনাম 1/t গ্রাফের ঢাল কি নির্দেশ করে? মাইনাস ইয়ে বাই আর। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে একটু লিখে দিতে চাই, এবং আর এর ভ্যালুটা এখানে কত? 8.314 জুল পার কেলভিন পার মোল। এটা বারবার লিখতেছি কেন জানো? কারণ আর এর আরেকটা ভ্যালু আছে 0.0821। ঠিক আছে, ওটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার এককে। লিটার অ্যাটমসফিয়ার এককে ওটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে ওটা এখানে হবে না। কারণ কি? কারণ এটা কি? সক্রিয়ণ শক্তি, তাই না? শক্তির একক সাধারণত কিসে হয়? জুলে হয়। তার মানে কোথাও কাটাকাটি, এই যে দেখো আর এর ভ্যালু যেখানে জুল আছে, মানে যেখানে শক্তি আছে, আর এর আমাদের যেই ভ্যালুতে জুল জিনিসটা আছে সেই এককটা আমাদেরকে ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে 8.314। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে শর্টেস্ট পসিবল ব্যাখ্যা যে আর এর ভ্যালু কেন 8.314 আমরা ব্যবহার করতেছি। তাহলে আমি তোমাদেরকে ঢালের ব্যাপারটা এখানে একটু বুঝাই দিলাম। আমি যা দেখো, তাহলে দেখো আমাদেরকে এখানে কি বলছে? লগ কে বনাম টি ইনভার্স। ঠিক আছে, তার মানে এটা কি? এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষকে তুমি এটাকে নিছো, এক্স অক্ষে তুমি 1/t-কে নিছো। বিপরীতে স্থাপন করে যে সরল রেখা পাওয়া যায় তার ঢাল পেয়েছো তুমি কত? এত, তাই তো? তার মানে আমরা কি এখান থেকে বলতে পারি যে মাইনাস ইয়ে বাই আর ঢাল সমান হচ্ছে -2.872 ইন্টু 10⁻³ মাইনাস মাইনাস কাটা যায় দুই সাইড থেকে, তাহলে ই এ সমান কত আসে বলো তো? ই এ সমান আসে 2.872 ইন্টু 10⁻³ গুণ আর কত? 8.314। আর কত? 8.314।
আচ্ছা তাহলে দেখো 2.872 ইন্টু 10⁻³ 2.872 ইন্টু 10⁻³ এটার সাথে কত গুণ যাবে 8.314, এটার সাথে কত গুণ যাবে 8.314, 23,877.81 জুল পার মোল আসে। এটাকে আমরা কিলো জুলে নিয়ে যেতে পারি, তাই না? কিলো জুলে নিলে 1000 দিয়ে ভাগ দিব জাস্ট, এটা হচ্ছে 23.877 কিলো জুল পার মোল হয়ে গেল। ঠিক আছে, সক্রিয় শক্তি আমি আবারও বলতেছি, লগ কে বনাম 1/t অথবা লন কে বনাম 1/t, দুইটাই। লগ কে বনাম 1/t হতে পারে, লন কে বনাম, ও আচ্ছা ঠিক আছে, আমরা এখানে একটু ভুল করছি। আমরা অ্যাকচুয়ালি প্রমাণ করেছি কি বলতো, আমরা আসলে লন দিয়ে প্রমাণ করছি, বাট যদি লগ থাকে কিছুই না, জাস্ট এদিকে একটা .303 আসবে, বুঝছো কি আসবে, একটা 2.303। আমি তোমাদেরকে এখনই সাম আপ করে দিচ্ছি, লগ দিয়ে করলে এক ফর্মুলা, লন দিয়ে করলে আরেক ফর্মুলা, বাট দুইটা অ্যাকচুয়ালি একই কাইন্ড অফ আসবে, কারণ হচ্ছে যে লগ আর লনের ভ্যালুর মধ্যে তোমার ভাগ করলে তুমি 2.303 পাওয়া যায়। ওকে, দাদা আমি তোমাকে এখনই বুঝাই দিচ্ছি ব্যাপারটা, আগে আমি অ্যান্সারটা লিখে নিই। এটা অ্যান্সার হচ্ছে 54.99 কিলো জুল পার মোল। ঠিক আছে, দেখো আমি এখানে সাম আপ করতেছি, তোমাকে যদি লন কে বনাম 1/t দেয়, তাহলে প্রমাণ থেকে একটু আগে আমরা দেখলাম গ্রাফটা হচ্ছে কি ঢালটা হচ্ছে কি -a/r। ঠিক আছে, আর লন কে এর জায়গায় যদি শুধু লগ কে দিয়ে দেয়, আমি এটার প্রমাণ দেখাইলাম না, এটার একটা প্রমাণ আছে, জাস্ট একটা ছোট জায়গায় একটা চেঞ্জ আনতে হয়। a আছে 2.303/r। তাহলে মনে রাখবা, তুমি যদি লগ পাও তাহলে 2.303r হবে, আর লনকে যদি পাও তাহলে কোনো জাস্ট -a/r। ওকে, আশা করি বুঝতে পারছো। দেখো, সক্রিয়ণ শক্তি নির্ণয় করো যদি তোমার বিক্রিয়ার আর্হেনিয়াস ধ্রুবকের মান এত হয়, বেগ ধ্রুবকের মান এত হয় এবং তাপমাত্রা এত হয়। তাহলে দেখো আমাদের বিক্রিয়ার ধ্রুবক মানে কি, কে, বিক্রিয়ার হার ধ্রুবক কে, আর্হেনিয়াস কনস্ট্যান্ট মানে এ, ফর্মুলাটা কি ছিল -a/RT, রাইট? আচ্ছা, এখন তাইলে আমাকে এখানে আর্হেনিয়াস ধ্রুবকের মান দেওয়া আছে, এটা অ্যাকচুয়ালি কার ভ্যালু দেওয়া আছে, এটা অ্যাকচুয়ালি আমাকে এখানে এর ভ্যালু দেওয়া আছে, কার ভ্যালু দেওয়া আছে, এর ভ্যালু দেওয়া আছে, আর্হেনিয়াস কনস্ট্যান্টের মান, আমার বিক্রিয়া বেগ ধ্রুবকের মান দেওয়া আছে, মানে কে দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে, টি দেওয়া আছে, আর কিন্তু আমি জানি আর কি হবে, আর হবে 8.314। একটু আগে বলছিলাম যেখানে শক্তি রিলেটেড কোনো টার্ম আছে, যেখানেই শক্তি রিলেটেড কোনো টার্ম আছে, সেখানে আমরা আর এর ভ্যালু কত ব্যবহার করব, 8.314 ব্যবহার করব। ওকে, তাহলে এখন আমি ভ্যালুগুলো বসাই দিই। কের ভ্যালু কত, কের ভ্যালু 12, এর ভ্যালু 15, ঠিক আছে, এটা কি আসে, এটা আসে 12/15। ওকে, তুমি এখন কি করবা, তুমি এখন দুই পাশে হচ্ছে লন নাও, দুই পাশে হচ্ছে কি নাও, লন নাও। তাহলে আবার আগের মতো এটা সামনে এসে পড়বে, এটাকে যে প্রমাণটা দেখাইলাম ওইটার মতোই, যে -a/RT, এটা সামনে এসে পড়বে, আর লনই থাকবে, লনই মানে তো 1, তাই না? তার মানে এখান থেকে তুমি ইয়ে কি পাচ্ছ বলো তো, ইয়ে পাচ্ছ -ln 12/15 গুণ 8.314, আর কেলভিনে তাপমাত্রাটা কত দেওয়া আছে আমাদেরকে, 22 কেলভিন দেওয়া আছে। ঠিক আছে, আমাদেরকে কত দেওয়া আছে, 22 কেলভিন দেওয়া আছে। সুতরাং ইয়ের ভ্যালুটা কত আসবে বলো তো, ইয়ের ভ্যালুটা আসবে লন -ln 12/15 ইন্টু 8.314 গুণ 22। ওকে, তাহলে এটা আসতেছে 40.81 জুল পার মোল। ওকে, 40.81 জুল পার মোল। তুমি এখানে এটা ইও নিয়েও করতে পারো, লগ নিয়েও করতে পারো, একই অ্যান্সারই আসবে। ওকে, অ্যান্সার করে আমাকে জানাবা, খালি প্রসেসটা একটু ডিফারেন্ট হবে। দেখো বলছো দুটি তাপমাত্রায়, এখন হচ্ছে সক্রিয় শক্তি এবং বিক্রিয়া ধ্রুবকের মধ্যে সম্পর্ক নির্ণয়। এটা অ্যাকচুয়ালি আমরা হচ্ছে যদি একই বিক্রিয়ার জন্য মানে দুইটা ভিন্ন ভিন্ন তাপমাত্রায় যদি অ্যাকচুয়ালি লিখি, তাহলে হচ্ছে আমাদের যে বিক্রিয়ার বেগ ধ্রুবকটা আছে সেটা অ্যাকচুয়ালি কার কার উপর ডিপেন্ড করে বলো তো, সেটা অ্যাকচুয়ালি তাপমাত্রার উপর ডিপেন্ড করে। বিক্রিয়ার বেগ ধ্রুবক যেটা আছে, কোনো একটা বিক্রিয়ার জন্য সক্রিয় শক্তি ফিক্সড।
আনলেস certain conditions are changed. ঠিক আছে, সাধারণত আচ্ছা এইগুলোর দরকার নেই, ঠিক আছে, এটা লিখে দিলে আর তোমাদের কনফিউশন বাড়বে, বাট এটা জাস্ট বলে দিই যে কোনো একটা বিক্রিয়ার জন্য সাধারণত আমার সক্রিয়ণ শক্তির পরিমাণটা কি থাকে বলো তো, সাধারণত ফিক্স থাকে। ওকে, আমরা এটা এটা মাথার মধ্যে রাখবো। তবে তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে বিক্রিয়ার বেগ ধ্রুবক পরিবর্তন হয়, তবে দুটা কিন্তু ভিন্ন। ঠিক আছে, এটা হচ্ছে সক্রিয়ণ শক্তি, মানে কোনটা বলো তো, সক্রিয়ণ শক্তি মানে হচ্ছে ইএ, যেটা বলছিলাম অ্যাক্টিভেশন এনার্জি। ওকে, ইএ, ঠিক আছে, অ্যাক্টিভেশন এনার্জি, সক্রিয়ণ শক্তি, যেটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট থাকতেছে। তবে তাপমাত্রা যদি পরিবর্তন হয়, বিক্রিয়ার বেগ ধ্রুবক পরিবর্তিত হয়। বিক্রিয়ার বেগ ধ্রুবক মানে কে বলো তো ভাইয়া, কে পরিবর্তন হয়, কে পরিবর্তন হয় মানে চেঞ্জটা কার হয়, কে এর চেঞ্জ হয়। ঠিক আছে, ওকে, এবং এটা কোন ফর্মুলা, আমরা ফর্মুলাটা এটা ইউজ করব। এটা হচ্ছে তুমি যদি দুইটা, এটা হচ্ছে তুমি যদি ওই আগের ফর্মুলাটাই, সেম ফর্মুলাটাই যদি দুইটা ডিফারেন্ট টেম্পারেচারের জন্য দাও, তখন হচ্ছে অ্যাকচুয়ালি আমরা এই ফর্মুলাটা পাই। এটা প্রমাণ আমি আর দেখাচ্ছি না, ঠিক আছে, একটা প্রমাণ অলরেডি দেখাই ফেলছি, যদিও দেখানোর কোনো কথাই ছিল না, তাই না? আমাদের এই কোর্সে মেইন মানে টার্গেটটা কি হচ্ছে, মেইন টার্গেটটা হচ্ছে খুবই ভালো করে ম্যাথ করা। ঠিক আছে, যদিও তোমরা করতেছো না আমি জানি, ফাঁকিবাজি করতেছো, এখনো কিন্তু সময় আছে, বুঝছো, খাতা কলম নিয়ে বসো, ক্যালকুলেটর নিয়ে বসো। আচ্ছা দেখো তো, বলো তো, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলছে, ঠিক আছে, আমাকে বলছে এত বিয়োজন, দুইটা তাপমাত্রা দেওয়া আছে, দুইটা বেগ ধ্রুবক দেওয়া আছে, বলছে সক্রিয়ণ শক্তি বের করো। ঠিক আছে, আমরা এতক্ষণ করছিলাম কি, একটা তাপমাত্রা দেওয়া, একটা বেগ ধ্রুবক দেওয়া, ওইটার থেকে কিভাবে সক্রিয়ণ শক্তি বের করবো, তাই তো? এখন আমাকে জাস্ট দুইটা বিক্রিয়া, সরি একটা বিক্রিয়া, দুইটা তাপমাত্রা, দুইটা বেগ ধ্রুবক দেওয়া, 27কে যদি আমি নিতে চাই কেলভিন, এটা হবে 300 কেলভিন, আর 37 হবে 310 কেলভিন। ওকে, তাহলে আমি যদি এখন T1 কে লিখি, আমি যদি লিখি যে আমাদের কি কি দেওয়া আছে, T1 মানে হচ্ছে 300 কেলভিন, এবং 300 কেলভিন তাপমাত্রায় আমাদের বিক্রিয়া ধ্রুবকটা কত, এই যে দেখো ডেসিমিটার কিউব আসছে, কি আসছে, ডেসিমিটার কিউব আসছে, এবং এককটা কি এখানে দেখো তো, লিটার পার মোল পার সেকেন্ড, তার মানে এই বিক্রিয়াটা কি বিক্রিয়া, এটা একটা দ্বিতীয় ক্রম বিক্রিয়া। ঠিক আছে, এগুলো অনেক কিছু কিন্তু আস্তে আস্তে শিখতে হবে। কবে শিখবা আর বলো তো, আর কবে শিখবা, পড়তে হবে না? এগুলো আস্তে 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 একটু, মানে ভাইয়ারা যখন সলভ করায়, বুঝছো, শুধুমাত্র কেমিস্ট্রির কথা বলতেছি না, ফিজিক্স বলো, ম্যাথ বলো, বায়োলজি বলো, যখন পড়ায়, কোয়েশ্চেন পড়ায়, তখন এগুলো একটু দেখবা যে ভাইয়ারা কিভাবে ডাটাগুলো ইন্টারপ্রেট করে, ডাটাগুলোকে কিভাবে আমরা অবজার্ভ করি, কিভাবে সলভ করি। তুমিও ওই চোখে দেখতে শিখো, ঠিক আছে, যেই চোখে আমরা ডাটাগুলোকে দেখতেছি। তাইলে দেখবা যে সবগুলা ম্যাথই নিজের কাছে অনেক বেশি সহজ লাগবে। বুঝতে পারছো? কারণ তোমাদেরকে কতগুলা ম্যাথ করে দিব বলো তো, কতগুলা বই আছে এইচএসসিতে, চিন্তা করো। সব এতগুলা ম্যাথ করে দিয়েও কিন্তু কলেজে পরীক্ষায়, মানে তাও কিন্তু হচ্ছে যে কমন পড়াটা অনেক, মানে হুবহু ম্যাথ অ্যাকচুয়ালি কমন পড়ে না, টাইপ কমন পড়ে, কারণ টিচার যে কোনো জায়গা থেকে কোয়েশ্চেন করতে পারে। সো তোমার প্রিপারেশনটা কেমন থাকতে হবে বলো তো, প্রিপারেশনটা তুমি যাতে খুব ভালোভাবে ম্যাথগুলোকে বুঝো ইন ডেপথে গিয়ে, ঠিক আছে, এবং কানেক্ট করতে শিখো, ডটগুলোকে কানেক্ট করতে শিখো, ডটগুলোকে জাস্ট খাতার মধ্যে এঁকে রেখে দিও না, কানেক্ট করে একটা টপিকের সাথে আরেকটা টপিক কীভাবে রিলেটেড, কীভাবে ইন্টার রিলেটেড। আচ্ছা আসো আমরা আমাদের ম্যাথের দিকে যাই। আমাদের এখানে T1-এর জন্য, অর্থাৎ 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় K1 এর ভ্যালু কত দেওয়া আছে বলো তো, 2.25 ইন্টু 10⁻³ লিটার পার মোল পার সেকেন্ড দেওয়া আছে। ঠিক আছে, আর T2 কত বলো তো আমাদের, T2 হচ্ছে 310 কেলভিন। এই তাপমাত্রায় K2 কত, এই তাপমাত্রায় K2 আমাকে দেওয়া আছে 4.75, আগেটা ছিল 2.25, আর এটা হচ্ছে 4.75 ইন্টু 10⁻³ পার সেকেন্ড। ওকে, তাহলে এখন আমরা তো জানি, তাই না, আমাদের ফর্মুলা ঠিক, আমাদের ফর্মুলা হচ্ছে লন
K2 বাই K1 সমান মাইনাস এ আর ইন্টু, ঠিক আছে? তাহলে তুমি এখন বসাও। আল্লাহর বাস্তে কেউ এই সূত্র যদি মুখস্থ করো, এই যে যেটা লিখে দিতেছি, তুমি মুখস্থ করবা এইটা, এখান থেকে এগুলো বের করবা। এটা করার আসলে কোনো দরকার নেই, ডিরেক্ট এখানে ভ্যালু বসাই দিলেই হয়। ঠিক আছে? লন K2 কত ছিল বলো তো? K2 ছিল 4.75। এটা কত? এটা ছিল 2.25, রাইট? T2 ছিল 310, T1 ছিল 300। সামনে কিন্তু একটা মাইনাস আছে, এটা খেয়াল রেখো। ওকে, তাহলে আমাদের কি আসে বলো তো? অ্যান্সারটা লন 4.75 ডিভাইডেড বাই 2.25 ডিভাইডেড বাই 310 ইনভার্স থেকে আমরা 300 ইনভার্স বিয়োগ করতেছি, এটার সাথে 8.314 গুণ দিব, তাহলে আসে 57,774। 57,700। এটাকে আমি কিলো জুলে নিয়ে গেলাম কিভাবে? 1000 দিয়ে ভাগ দিয়ে। কিভাবে নিলাম? বলো না কিভাবে নিলাম? 1000 দিয়ে ভাগ দিছি, ঠিক আছে? কি করছি? জাস্ট 1000 দিয়ে ভাগ দিছি। ওকে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এইরকম ম্যাথ অ্যাকচুয়ালি পরীক্ষায় জেনারেলি আসে, তোমাকে কিভাবে আবার অন্যভাবেও বলতে পারে, ঠিক আছে? এখানে যেমন ভ্যালু আমি দিয়ে দিছি, ঠিক আছে? কোশ্চেনে আমি তোমার স্লাইডে ভ্যালুগুলো দিয়ে দিছি, বাট এরকম কিছু ম্যাথও তোমরা দেখতে পারো যেখানে হচ্ছে তোমাকে এগুলো ভ্যালু দেওয়া থাকবে না, তোমাকে বলবে কি জানো? একটা অপরটার 2.5 গুণ, ঠিক আছে? বা একটা অপরটার 3 গুণ। ওকে, তখন তুমি K2 ইজ ইকুয়াল টু 3K1 ওভাবে করবা, কারণ তুমি জানো যে তাপমাত্রা যদি তুমি বাড়াও তাহলে হচ্ছে তোমার বিক্রিয়ার হার ধ্রুবকটা কি হয় বলো তো? বেড়ে যায়, তাই না? তখন K2 ইজ ইকুয়াল টু কি হবে বলো তো? 3K1। K2 ইজ ইকুয়াল টু কি হবে? 3K1 হবে। ওকে, আচ্ছা, ঠিক একইভাবে দেখো, আমাকে হচ্ছে এটাও দুইটা তাপমাত্রা, কি বলি, দুইটা তাপমাত্রা আমাকে দেওয়া আছে। এখানে আমার T1টা কত বলো তো? এটা হচ্ছে আমার 318, এবং এটা মোস্ট প্রবলি আসবে 358, রাইট? হ্যাঁ, এটা 318, এটা 358। তাহলে আমাদের অ্যাক্টিভেশন এনার্জিটা এখান থেকে কত আসবে বলো তো? এটা কোথা থেকে পাইছি? এটা হচ্ছে এখান থেকে পাইছি। ঠিক আছে, এটা যদি আমরা করি তাহলে আমাদের কত আসবে বলো তো? 3.75 ডিভাইডেড বাই 2.25 ডিভাইডেড বাই 358 ইনভার্স মাইনাস 318 ইনভার্স ইন্টু 8.314, তাহলে এটা আসবে 12.087 কিলোজুল পার মোল। ভাইয়া ডিরেক্টলি অ্যাকচুয়ালি কিলোজুল পার মোলেই লিখলাম, ঠিক আছে? তোমার জুল পার মোলে আসবে, তারপর তুমি 1000 দিয়ে ভাগ দিবা। চুনাপাথরের বিয়োজনের সমীকরণ দেওয়া আছে, বেগ ধ্রুবকের মান এত তাপমাত্রায় এত এবং 800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত দেওয়া আছে, বিক্রিয়ার সক্রিয়ণ শক্তির মান গণনা করো। ঠিক আছে, আগে আমরা এতটুকু করি। ওকে, এতটুকু জাস্ট করি। এতটুকু তো আমরা একটু আগে করে আসলাম, তাই না? এটা তো এখন মুখস্থ, মানে আমারই মুখস্থ হয়ে গেছে করতে করতে। তোমার 750 ডিগ্রি বলছে আর 800 বলছে, ঠিক আছে? 750 মানে কত? 750 মানে হচ্ছে 1023 কেলভিন। 750 মানে কত? 1023 কেলভিন। আর 800 মানে 1073 কেলভিন। আচ্ছা, 850 মানে 825 বলছে, তারপর আবার
তাহলে এটা হচ্ছে কত, 1098 কেলভিন। আমরা প্রথমে কেলভিনগুলো নিয়ে নিলাম, পরে দেখতেছি, ঠিক আছে। তাহলে লন K2/K1 কত হবে বলো আমার, 3.75। ও 3.75, জাস্ট আর ইন্টু কিছু নাই, আর এটা হচ্ছে 0.325, তাই না? দেখো এটা যদি আমার T1 হয় তাহলে এটা হচ্ছে আমার K1, এটা যদি আমার T2 হয় এটা হচ্ছে আমার K2, এটা যদি আমার T3 হয়, আমাকে কোশ্চেনে বের করতে বলছে K3 সমান কত। এটা একটু পরে বের করতেছি, ঠিক আছে, আগে আমরা সক্রিয়ণ শক্তিটা বের করে নিই, ওকে। আর নিচে কি হবে বলো তো, নিচে হবে কত জানি হবে 1073, তাই না? 1/1073 মাইনাস 1/1023। এটা কোথা থেকে আসলো, এটা আবারও ওই একই ফর্মুলা থেকে আসছে। কোন ফর্মুলা থেকে? এটা আসছে এই ফর্মুলা থেকে, লন ওকে। আচ্ছা, এখান থেকে ই এর ভ্যালু কত আছে বলো তো? আচ্ছা বলো তো, একটা জীবন সহজ করার মতো কথা বলছিলাম একটু আগে, যে বিক্রিয়া যদি ফিক্স থাকে, বিক্রিয়া যদি ফিক্স থাকে তাহলে সক্রিয়ণ শক্তি কি হবে বলো তো? সক্রিয়ণ শক্তিও ফিক্সড হবে। বিক্রিয়া যদি ফিক্স থাকে, আবার বলো, বিক্রিয়া যদি ফিক্স থাকে তাহলে সক্রিয়ণ শক্তিও ফিক্সড হয়, খালি চেঞ্জ কে হয়, 4,46,391। তাই না? আচ্ছা, সক্রিয়ণ শক্তি বের করলাম। এখন দেখো, এখন আমাকে K3 চাইছে। K3 এর সাথে আমি কাকে রিলেট করতে পারি? আমি K2 কে রিলেট করতে পারি, তাই না? পারি কি পারি না বলো তো? সক্রিয়ণ শক্তিটা তো ফিক্স থাকবে, তাই না? সক্রিয়ণ শক্তিটা তো আমার সেমই থাকবে। বিক্রিয়া সেম থাকায় সক্রিয়ণ শক্তির মান নো সেম, ঠিক আছে? সক্রিয়ণ শক্তির মানও কি সেম। তাহলে এখন কি হবে বলো তো? T3 কত ছিল আমাদের? 1098, আর এটা কত ছিল? এটা ছিল 1073, তাই তো? তাহলে এখান থেকে আমাদের যে ভ্যালুটা আসবে সেটা কত আসে, আমরা আগে এটা বের করে ফেলি। খুবই বিদঘুটে একটা ভ্যালু আসবে, 391.64 ডিভাইডেড বাই 8.314 ইন্টু 1098 এর ইনভার্স মাইনাস 1073 এর ইনভার্স, 1.139, 1.139 লন K3/K2। তুমি এখন হচ্ছে লনটাকে ওই পাশে নিয়ে নাও, মানে হচ্ছে যে এই ফর্মুলা লন মানে কি? লন মানে হচ্ছে লগ ই ভিত্তিক, লনটা মানে কি বলতো? লনটা মানে হচ্ছে, আচ্ছা আবারও ভুল লিখতেছি, দেখো লন মানে হচ্ছে কি, লগ ই ভিত্তিক সামথিং, তাই না? ধরলাম যে আমার আছে লগ ই ভিত্তিক এ, আর এই পাশে আছে এক্স, এই পাশে আছে কি এক্স। তাহলে আমরা কি করতে পারি? আমরা কি বলতে পারি এ ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স? বলতে পারি না? এরকম একটা ফর্মুলা আছে, ছিল না আমাদের জেনারেল ম্যাথে ছোটবেলায়? তাহলে আমরা লনটাকে ওই পাশে নিয়ে গেলে আমরা কি বলতে পারি, K3/K2 ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার 1.139। এখান থেকে তোমার K3 কত আসে বলো তো? K2 ইন্টু ই টু দি পাওয়ার 1.139, যেটা আসবে K2 কত আমাদের 3.75, তাই তো? অনেক বেশি আসতেছে।
কোথাও কি ভুল করছি? লিটার পার মোল পার সেকেন্ড, ঠিক আছে, লিটার পার মোল পার সেকেন্ড। তোমরা হচ্ছে ম্যাথগুলো আবার ক্রস চেক করবা, ঠিক আছে, ক্যালকুলেশনে হয়তো বা ভাইয়া ছোটোখাটো ভুল হয়ে যেতে পারে, তো আবার হচ্ছে ক্রস চেক করবো, ওকে, বাট প্রসেস ঠিক আছে, ওকে। আচ্ছা, এটাতে কি কোনো ভুল করলাম আমরা? আচ্ছা আবার দেখি তোমরা, ln 3.75 ডিভাইডেড বাই 0.325, 1073 ইনভার্স মাইনাস 1023 ইনভার্স, রাইট? হ্যাঁ দেখছো, আমরা হচ্ছে এটাতে ভুল করছি। 0.325, এটা হচ্ছে কত? এটা হচ্ছে 53,691। দশমিক 56, 53,691.56 ডিভাইডেড বাই, আচ্ছা বুঝলাম না, এটা এক একবার এক একটা আছে কেন? আল্লাহ, এটা তো আগেরটাই ঠিক ছিল, শেট, কেন যে মুসলাম তোমাদের কথা শুনে, তোমরা তো বললাও না কিছু। 4,46,600, সরি 391 ঠিক ছিল, ঠিক আছে। টু দি পাওয়ার 1.139 ঠিক আছে, রাইট, ইন্টু 3.75, রাইট, এটা আছে 11.71 লিটার পার মোল পার সেকেন্ড, ওকে। আচ্ছা ঠিক আছে, ওকে, আমরা এখন টাইপ 5-এ এসে পড়ছি। আমাদের টাইপ 5টা হচ্ছে মুক্ত শক্তির পরিবর্তন, এবং মুক্ত শক্তির পরিবর্তন এবং সাম্য ধ্রুবকের মধ্যে সম্পর্কের ফর্মুলাটা যেটা, সেটা হচ্ছে ডেল জি ইজ ইকুয়াল টু আর টি লন কে, ওকে। মুক্ত শক্তি, আবারও দেখো শক্তি আছে, তাহলে আর এর ভ্যালু কত হবে? আর এর বলতেছো না কেন? আর এর ভ্যালু কত হবে? আর এর ভ্যালু হবে 8.314, রাইট। আচ্ছা, টি হচ্ছে তাপমাত্রা, যেটা আমরা ক্যালভিনে নিব, এবং ডেল জি মানে মুক্ত শক্তির পরিবর্তন, ঠিক আছে। দেখো আমাকে বলে দিছে 30°C তাপমাত্রা, 30°C তাপমাত্রা মানে 303 কেলভিন, তাই তো? আচ্ছা, মুক্ত শক্তির পরিবর্তন এত কিলোজুল বলে দিছে আমাকে, মানে এটা ডেল্টা জি বলে দিছে 39.05, ওকে, ডেল্টা জি 39.05। তাহলে আমাদের ফর্মুলা কি বলতো? ডেল্টা জি ইজ ইকুয়াল টু আর টি এল এন কে। ডেল্টা জি কত বলতো ভাইয়া? 39.05, এটা কিলো জুল, এটাকে কিসে নিয়ে যেতে হবে? জুলে নিয়ে যেতে হবে, ঠিক আছে। এটা কিসে নিয়ে গেলাম? জুলে নিয়ে গেলাম। আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 8.314 জুলে আছে, তাই বাম পাশে আমি জুলে নিছি, ওকে। দেখো তো বাম পাশে কিলো জুল থেকে জুলে কেন নিছি? কারণ ডান পাশে আমার আর এর ভ্যালুটা জুলে আছে, তাই, ওকে। মাইনাস হবে এখানে একটা এলেন কে, এখান থেকে তুমি কে এর ভ্যালু বের করবা। (1.85 into 10 to the power minus 7 আসে, ওকে। ওকে, আচ্ছা পরেরটা দেখো, আমাকে প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন দিয়ে দিছে আবার এখানে, সরি, ওকে, আমাকে প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন দিয়ে দিছে, বলছে বিক্রিয়া সাম্য ধ্রুবক গণনা করে এবং সাম্যের অবস্থান কোন দিকে যাবে, সাম্যের অবস্থান কোন দিকে যাবে। দেখো আমাদের ডেল জি যদি মাইনাস আসে,
ডেল জি মানে সব কিছু বসানোর পরে ফর্মুলা যদি মাইনাস আসে তাহলে মনে করবো বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত। বিক্রিয়াটা কি ভাইয়া বলো তো? বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত অথবা সম্মুখগামী, সম্মুখমুখী, রাইট? আর ডেল জি যদি পজিটিভ আসে তাহলে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত নয়। এটা কিন্তু অনেক বেশি এমসিকিউ আসে যে নিচের বিক্রিয়াটিকে স্বতঃস্ফূর্ত নাকি স্বতঃস্ফূর্ত নয়, এটা বের করো। ঠিক আছে, স্বতঃস্ফূর্ত নাকি স্বতঃস্ফূর্ত নয়, এটার জন্য আমাদেরকে মুক্ত শক্তির পরিবর্তনটা হিসাব করে দেখতে হয়। আমাদের এখানে মুক্ত শক্তির পরিবর্তন বলছে মাইনাস, তার মানে হচ্ছে সাম্যের অবস্থান বিক্রিয়ক নাকি উৎপাদের দিকে যাবে বলো তো? সাম্যের অবস্থান হচ্ছে উৎপাদের দিকে যাবে, মানে সম্মুখমুখী হবে, তাই তো? আচ্ছা, তো এখন দেখো আমাকে বিক্রিয়ার সাম্যদ্রুবকের মানটা বের করতে বলছে। জাস্ট বিক্রিয়ার কি কি বলছে বলো তো? সাম্যদ্রুবকের মানটা বের করতে বলছে। সাম্যদ্রুবকের মান আমরা কিভাবে বের করব? আমরা এই ফর্মুলা জানি। মাইনাসের সামনে থেকে যাবে ডেল্টা জি ডিভাইডেড বাই আর টি। এখন দেখো তো ডেল্টা জিও মাইনাস, ডেল্টা জি কত? -45.65, তাই তো? ডেল্টা জি হচ্ছে -45.65, এটা কিলো জুল পার মোলে আছে, এটাকে জুলে নিলাম। আর তাপমাত্রাটা কত বলো তো? দেখো তাপমাত্রা কিন্তু বলে নাই, বাট বলে দিচ্ছে প্রমাণ। প্রমাণ তাপমাত্রা মানে কত তাপমাত্রা বলো তো? 25°C অথবা 298 কেলভিন। ঠিক আছে, এই ম্যাথ থেকে কিন্তু এটা বুঝার আছে, শেখার আছে যে হচ্ছে তুমি কত আসতেছে তোমার প্রমাণ তাপমাত্রা মানে হচ্ছে 298 কেলভিন। ওকে, এবং এটা জির সামনে একটা মাইনাস আছে দেখে মাইনাস বসাইছি, আর এটা হচ্ছে সূত্রের মাইনাস, যে দেখো ফর্মুলায় কিন্তু একটা মাইনাস আছে, আর জির সামনে একটা মাইনাস আছে দেখে এখানে আরেকটা মাইনাস বসাইছি। ওকে, এটা কত আসে? 18.43। তাহলে এখান থেকে কে এর ভ্যালু কত আসবে বলো তো? e⁻ 18.43 খাইছে, এটা থেকে 10⁸ সামথিং আসে। ওকে, 10⁸ সামথিং আসে, অনেক বেশি আসছে। আচ্ছা ঠিক আছে, তোমরা ফর্মুলাটা বুঝছো, রাইট? ওকে, এবার দেখো বলছে বিক্রিয়াটির প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন হলে বিক্রিয়া সাম্যদ্রুবক, আবারও সেম ম্যাথ। দেখো সাম্যদ্রুবকের মান এবার আরও ছোটোভাবে করে ফেলি, e⁻ ডেল্টা জি ডিভাইডেড বাই আর টি। এতক্ষণ ধরে এটাই করতেছিলাম, এটার ফর্মুলাটাই অ্যাকচুয়ালি আমরা এটা কোথা থেকে আসছে দেখো তো? আচ্ছা, এগুলো লিখে শুধু শুধু তোমাদেরকে কনফিউজ করে লাভ নেই, এটা কোথা থেকে আসছে এটা আগে লিখি। এটা হচ্ছে আসছে ডেল্টা জি হচ্ছে কি বলতো? -RT⁻ ln কে। তার মানে লন কে মানে কি বলতো? লন কে মানে হচ্ছে -ডেল্টা জি আর টি। লনটাকে উঠায় দাও, মানে হচ্ছে অ্যান্টিলগ করে দাও, লনটাকে যদি উঠায় দাও অ্যান্টিলগ করে দাও, তাহলে কে সমান কি আসবে বলতো? e⁻ ডেল জি বাই আর টি। দেখো তো আমাকে 25 বলছে, মানে এটা হচ্ছে টি কত? টি হচ্ছে 298 কেলভিন, 70.6 কিলোজুল পার মোল বলছে, 70.6 কিলোজুল পার মোল বলছে, তাই তো? সরি, 70.6 কিলোজুল পার মোল বলছে, তাহলে 70, এটা ইন্টু 10⁻3, আর এর ভ্যালু হচ্ছে 8.314, টির ভ্যালু কত? 298। এখান থেকে আমাদের বিক্রিয়া ধ্রুবকটা কত আসবে বলো তো? 70.6 ইন্টু 10⁻3, সাম্য ধ্রুবকটা কত আসবে? 70.6 ইন্টু 10⁻3, 18.314 ইন্টু 298। এইটা কিন্তু আসে অনেক কম, 4.21। আচ্ছা, এখানে কি মাইনাস বলছে কোথাও? না, এখানে কিন্তু মাইনাস বলেনি, এটা কিন্তু শুধু প্লাস। ওকে, আচ্ছা এখানে বলো তো মুক্ত শক্তির পরিবর্তন কি? মুক্ত শক্তির পরিবর্তন কি ধনাত্মক নাকি ঋণাত্মক? এখানে কিন্তু মুক্ত শক্তির পরিবর্তন হচ্ছে ধনাত্মক। মুক্ত শক্তির পরিবর্তন যদি ধনাত্মক হয় তাহলে বিক্রিয়া কিন্তু বামে যাবে। ঠিক আছে, তাহলে বিক্রিয়া কিন্তু বামে যাবে। এখানে কোথায় যাবে? এখানে যাবে হচ্ছে বামে। কোথায় যাবে? বামে যাবে। আর এখানে হচ্ছে সাম্যের অবস্থান কি আসছে তোমার? মুক্ত শক্তির পরিবর্তন কি ঋণাত্মক, তার মানে উৎপাদের দিকে যাবে। কার দিকে যাবে? উৎপাদের দিকে যাবে। ওকে,
আচ্ছা, তো আমরা আমাদের প্রথম পার্টে আপাতত টাইপ 1 থেকে 5 পর্যন্ত রাখতেছি। যেখানে তুমি হচ্ছে যে কি, কি পাইলা বলো তো? কি, কি দেখলা? তোমরা হচ্ছে আর্হেনিয়াস সম্পর্কে দেখলা, বিক্রিয়ার বেগ ধ্রুবক সম্পর্কে দেখলা এবং হচ্ছে যে কি, কি দেখলা বলো তো? এবং এছাড়াও তুমি হচ্ছে যে মুক্ত শক্তির পরিবর্তন দেখলা, ঠিক আছে? তাহলে আমরা কতটুক পর্যন্ত করলাম? আমরা টাইপ 1 থেকে টাইপ 5 পর্যন্ত শেষ করে ফেললাম। ওকে? বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ।